আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল। আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে এই কিন্তু নাহিদ দুজনেই ক্রসে দিয়েছে। নাহিদের হয়তো আমাকে দেখা চোখ বেঁধে ও বুঝতে পারে আমি বুঝতে পারি আমাদেরকে ক্রসে দিয়ে দেবে। কত শত শত মানুষ ক্রস মারে দিয়ে দিচ্ছে, ওদের আচরণটা এরকম ছিল। তারপরে আমাকে শুক্রবার দিন দিয়ে শুক্র সারাদিন, শনিবার দিন রাত, শনিবার দিন পুরো ডে, রবিবার দিন আমাকে 11টার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয়। তখন আমি ডিবি কার্যালয় ওখানে এডিসি অ্যাডমিন ছিল কতটা পাষণ্ড। মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে, মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একজন একজন করে আসো, ছোট্ট মেয়ে আমার। আমাকে একবার দুপুরে ঝুলাইয়া শরীরে পায়ে মারলো। কেন মারছিলেন? তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে সারা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস, তুই আওয়ামী লীগের আমলে ভিপি হয়েছিস, তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করিস। এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ যা করেছে। আবার একটু দেখেন এই যে নাট্যকার ডিবি হারুন হোটেল ম্যানেজার, আমি বলছি যে তিনি নাট্যকার, দারুণ অভিনেতা। নাট্যকার ডিবি হারুন আন্দালিক রহমান পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি আপনি 10 টাকা আমাকে ধার দেন, আমি আপনাকে তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সময় ঠিক আছে, এই এখন আবার সে 4 লাখ টাকা ধার মানে আমাদের ব্যক্তিগত সম্পর্কে ঈদের আগে সেটারে বানাইছে 64 লাখ টাকা দিয়েছে নাকি, এবং কত ধরনের রংচর মাখাইতে চলে। এবং এই যে ধরেন সেই সময় টিভি 71 টিভি বা প্রচার করেছে। এখন আমি সময় টিভি স্টাফদের দোষ দেবো না, তারা তো চাকরি করে, তাদের অর্ডার ক্যারি করতে তারা করেছে। কিন্তু বিশেষ করে এই কথা এই প্রসঙ্গে চলে আসছে এখানে আমি নিজে এখন কি নির্দিগ্ধ, আমার নিরাপত্তা নেই, দেশের ভবিষ্যৎ নেই, যে দেশে যা চলছে এটা তো একটু নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য চলতে পারে না। এখনই মার্কেট দখল, বিল্ডিং দখল, টিভি চ্যানেল দখল, লঞ্চঘাট দখল, হেয়াঘাট দখল, মিল ফ্যাক্টরি দখল। এইটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি? আজ আমরা তরুণরা এই যে এখানে বসে আছে, 18 সালে কোটা সংস্কার আন্দোলন প্রত্যেকটা এই শাকিলের মতো অনেক এই যে তরুণরা আমরা যে 18 সালে কোটা সংস্কার আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট, রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই। তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল জনতার অধিকার আমাদের অধিকার দেশ হবে জনতার এই স্লোগানকে ধারণ করে আমরা এই দলটা করতে। আমরা যদি 18 পরে এই 24-এর যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম, অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না, অনেকের বয়স নেই, তাহলে আমরা কেন ছিল না? আমরা কেন সংগ্রাম করছি? এই আন্দোলনে ছাত্র অধিকারের সহসভাপতি কদমতলী থানা যুগ্ম সদস্য সচিব শহীদ হল, এই চট্টগ্রামে সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য। কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি? ছাত্র জনতা রাজনৈতিক দল তো 17 বছরে এই ফাঁসিবাদের পতন ঘটাতে পারে নাই, ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে। আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে। আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই, এই আওয়ামী ফাঁসিবাদকে, এই 17 বছরের ফাঁসিবাদকে আমরা উৎখাত করেছি। আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার যা লুটপাট করেছেন সেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাব। এবং বিশেষ করে আমি অনতি বিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো আজকের মধ্যে তার মতন
করে তৈরি করেছিল, এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না। এই সংবিধানকে অনতিবিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে। প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নতুনভাবে হাইকোর্ট বিভাগে, আপিল বিভাগে বিচারক নিয়োগ দিতে হবে। নিম্ন আদালতে যারা সেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ওই জায়গাটা ঢেলে সাজাতে হবে। এই সরকারের আমলে অন্যায়ভাবে আটককৃত সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে সকল শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃত্ব সহ যারাই নিরীহ সাধারণ মানুষ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই সকল মামলা প্রত্যাহার করতে হবে। সংস্কার আন্দোলন 2018 এবং সংস্কার আন্দোলন 2024 এই দুটি আন্দোলনে যে সকল মামলা করা হয়েছিল সেই মামলায় এখন পর্যন্ত আমি সহ আমার পাশে আমাদের সহযোগিতা মশিউর রহমান আছে, আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে। আজকেও হাজিরা ছিল। আমরা পরবর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়ায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই। একটা নৈরাজ্য চলছে, গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে, সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে। এই ঔষধ কোম্পানিতে তো হাজার হাজার মানুষ কাজ করে, এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে। ওই ফ্যাক্টরি ধ্বংস হলে পুড়ে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে? এই মানুষের রুটি রুজির কি হবে? তো কাজী আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা মাঠে আছেন, সেনাবাহিনী সহ তাদেরকে বলবো, আম জনতার সাথে সমন্বয় করে আম জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত সংযোগ নাশকতা লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন। আমরা সব দলের সহযোগিতা করব। আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য, সরকারে বসানোর জন্য জীবন দেয়নি। এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে, 52-তে ঝরেছে, 62-তে ঝরেছে, 64-এ ঝরেছে, 71-এ ঝরেছে, 90-এ ঝরেছে। গত 17 বছরে সাবেক কোন এমপি, সাবেক কোন মন্ত্রী, কোন আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই, ওইভাবে গুম। সাধারণ মানুষ, সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে। কাজেই এই যে এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আম জনতার, জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে। আমরা যারা এই প্রজন্মে রাজনীতি করি, কোরআন সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি এবং আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা 2 টাকার সুতাও যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায়, তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করছি। সংস্কার আন্দোলন 2024-কে কেন্দ্র করে প্রায় 5 শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে এই সরকার গণহত্যা করেছে। আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে এই সংসদ বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে এবং শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে। প্রতিটা পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের উপর পরিচালিত গণহত্যা এবং ডাকসু হামলা, আপনারা জানেন যে ডাকসুর ভিত্তিক্রমে
কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল সাদ্দাম এবং সঞ্জিত। বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল। যারা পিলখানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে। হেফাজতে ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার করতে হবে এবং ডাকসু হামলার বিচার করতে হবে। এবং যারা বিডিআরের যারা নিরীহ ছিল, যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না, তাদের সংখ্যা প্রায় 1000, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। আমি যখন 18 সালে জেলে ছিলাম, আমাদের সভাপতি এইবার জেলে গিয়েছে। আমাদের কাছে তারা সে সময় জানিয়েছে, এই সময় জানিয়েছে আমরা নিরীহ ছিলাম, নিরস্ত ছিলাম, আমাদেরকে এই সরকার অন্যায়ভাবে ফাঁসিয়েছে, আমরা এই বিডিআর ভাইদেরকে মুক্তি দাবি করছি। এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে সাথে নিয়ে। বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়িক গোষ্ঠী তারা পালিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে, যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে। সর্বশেষ যেটি বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না। আমরা দেখেছি কিভাবে সাংবাদিক দম্পতি সাগর রনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত সাগর রনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি। এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এবার বিভিন্নভাবে সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে আন্দোলনকারীরা অনেক সময় ভুল বুঝে সাংবাদিকদের উপর হামলা করেছে। আমরা বলতে চাই আমাদের সকলে মিলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং আমরা বলতে চাই, আজকে দেখেন বাংলাদেশের গণমাধ্যম এর আগে, এখন হয়তো গণমাধ্যম স্বাধীন হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার এই গণমাধ্যম পরাধীন হয়ে যাবে না তার নিশ্চয়তা কি? সুতরাং আইন করে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। গণমাধ্যম এদেশের আয়না বা দর্পণ, সুতরাং গণমাধ্যমকে কখনোই দলীয়করণ করা যাবে না। সাংবাদিক ভাইরা, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে সাংবাদিকদের পাশে গণ অধিকার পরিষদ সবসময় থাকবে। সর্বশেষ যেটি বলতে চাই, যারা এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে, যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেই সকল পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সকল শহীদ পরিবারের সাথে আমরা দেখা করতে যাব এবং ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আহত এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছে, আমাদের সভাপতি নুরুল আক্তারের নেতৃত্বে আমরা এই সকল আহত ব্যক্তিদেরকে আমরা আজকেই দেখতে যাবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সভাপতি নুরুল আক্তারের উপরে যে ধরনের নির্মম নির্যাতন চালানো হয়েছিল সেই বিষয়গুলো তিনি আপনাদের সামনে তুলে ধরবেন এবং আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের সভাপতি বক্তব্য রাখবেন। এই পর্যায়ে কথা বলবেন আপনারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক ধরনের চাপ উপেক্ষা করে যতটুকু নিউজ দেওয়া গেছে, সংবাদ কভারেজ দেওয়া গেছে, তার চেয়ে বেশি আপনারা চেষ্টা করেছেন, যেটি আমরা ব্যক্তিগতভাবে দেখেছি, শুনেছি এবং আমরা জানি। কতিপয় সাংবাদিক হয়তো আপনার পদলেহন করে পয়সা প্লটের জন্য নিজেকে বিকিয়ে দিতে পারে, কিন্তু অধিকাংশ সাংবাদিক সমাজ এই পরিস্থিতির মধ্যেও তারা দেশের মানুষের পক্ষে ছিল। সেই জন্য দেশবাসী, আন্দোলনকারী ছাত্র জনতার পাশাপাশি সাংবাদিক ভাইবোন যারা রাজপথ থেকে জীবনের ঝুঁকি নিয়ে নিউজ কভারেজ করেছে তাদেরকে একটা বিশেষ ধন্যবাদ না দিলে আসলে এটা অন্যায় হবে। সেই জন্য আপনাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনাদের সামনে এসে কথা বলতে পারার জন্য। আমি আজকে বা রাজনৈতিক বিষয়ের পাশাপাশি আমি আমার সাথে ঘটে যাওয়া একটি কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে এই কারণে যে আয়নাগরের গল্প আপনারা শুনেছি, এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয়। আমাকে 18ই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে 3টা কি 3:30টার দিকে আমাকে নিয়ে নিয়ে যাওয়া হয়। আমি আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিচ্ছি, আমার কাপড়টা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে দিই। চিলে যেমন স্বীকার করে ঠিক অন্যভাবে গেঞ্জি এখানে আমার বাচ্চা প্রস্রাব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দেয়, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয়। গাড়িতে উঠে জম টুপি বলে যেটা কালো টুপি পরাইলো,
হাই সাউন্ডের মিউজিক গাড়িতে, অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতে নিয়ে গেল, নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক, মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে। একবারে আমার শরীরে কাপড়ই চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। তারপরে তারা ডাক্তার আনে, তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম। এই নির্যাতন করার ডাক্তার আনে, ডাক্তার চোখ বাঁধা, আমার ইঞ্জেকশন, ইঞ্জেকশন কিসের ইঞ্জেকশন, এটা কি ভালো না মন্দ, এর সাথে কোনো জীবাণু ঢোকে জানতে চাই না। আমি চোখটা কাপড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, সে কাপড় আমার হাত ধরে ওখানে কথাবার্তা বলতে জিজ্ঞেস করলাম, আমাকে মাঝে মাঝে এরকম আন। তারপরে রাতে ঘুমিয়ে পড়ি, সকালবেলা খাবার দেয়, অন্ধকার ঘরে ছোট্ট মহসিন ঢাকা বিশ্ববিদ্যালয় যারা নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকম একটা রুমের মধ্যে বাথরুম, লাইট নেই, খাবার দিয়েছে মোমবাতি।